আমাদের বর্তমানে বিধায়ক সাহেব বলছেন যে আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ বিজেপির ভোট মানে আইএসএফ মুসলিম ভোট কেটে বিজেপিকে সাহায্য করে দিচ্ছে। আমি আপনার এমএলএ সাহেবকে বলতে চাই যে আইএসএফ 2021-এ যে কটা প্রার্থী দিয়েছিল একটি বিধানসভাতে বিজেপি ক্ষমতায় এসছে বলে বলতে পারবেন না, কিন্তু আপনার দলের নেত্রী অর্থাৎ আপনি তৃণমূল কংগ্রেস যে কটা জায়গায় প্রার্থী দিয়েছিল তার মধ্যে অনেকগুলো বিধানসভাতে বিজেপি ক্ষমতায় এসছে। তার মধ্যে একটি অন্যতম বিধানসভা হলো নন্দীগ্রাম বিধানসভা। সেই নন্দীগ্রাম বিধানসভার যিনি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন বর্তমানে মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়। তিনি নন্দীগ্রাম বিধানসভাতে দাঁড়িয়েছিলেন এবং তিনি বিজেপিকে জায়গা করে দিয়েছেন, তিনি শুভেন্দু অধিকারীকে জায়গা করে দিয়েছেন। শুভেন্দু অধিকারীরা যদি এই রাজ্যে বিরোধী দলনেতা হিসাবে যদি না থাকে তবে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসতে পারবে না। এটাই হচ্ছে তার কারণ যে বিজেপি যদি না ক্ষমতায়, বিজেপি যদি বিরোধী দলনেতা হিসেবে না থাকে, বিজেপি যদি না বলে যে এনআরসি সিএ করতে হবে, তবে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে না। তার জন্য তিনি জায়গা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপিকে। আরেকটা কথা বলছেন যে আইএসএফ ভোট কেটে জায়গা করে দিচ্ছে। আমি আপনাকে বলছি শুনে রাখুন, আইএসএফ 2026-এর বিধানসভা নির্বাচনে যে কটা বিধানসভাতে প্রার্থী দেবে সেই বিধানসভাতে যদি বিজেপি ক্ষমতায় আসে তার দায়ভার আমার দলের চেয়ারম্যান তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি নেবেন বলেছেন। আর আপনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার দলে যে কটা প্রার্থী দেবেন সেই কটা বিধানসভার মধ্যে একটি বিধানসভাতেও যদি বিজেপি ক্ষমতায় আসে তার দায়ভার মমতা ব্যানার্জি আপনাকে নিতে হবে। যদি আপনি রাজি থাকেন তবে একটা চুক্তিতে আসতে হবে আপনাকে। আমার দলের চেয়ারম্যান অনেক দিন আগে আপনাকে এই কথা বলে দিয়েছেন। আরেকটি কথা বলছেন যে আরেকটি জিনিস হচ্ছে যেখানে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে আমরা দেখলাম যে 2021-এর মানে নির্বাচনের আগে মমতা ব্যানার্জি মহাশয় বলছেন যে ডবল চাকরি হবে, সব মানে ডবল চাকরি হবে। আমরা দেখলাম যে 2023-এর পর থেকেই যে ডবল চাকরি নয়, ডবল দুর্নীতি দেখতে পেলাম। কি দেখলাম আমরা 26,000 চাকরি চলে গেল। আমরা দেখলাম যে 26,000 যারা চাকরি চলে গেল সেই চাকরিহারারা যখন কলকাতার বুকে যখন ধর্ণা মঞ্চ তৈরি করে যখন ধর্ণা দিচ্ছে, যখন প্রতিবাদ করছে, তখন এই তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকারের চটি চাটা পুলিশ তাদেরকে অকর্তভাবে তাদেরকে মারছে, তাদেরকে মানে পেটে লাথি মারছে, বিভিন্নভাবে মারধর করে তাদেরকে মানে তাড়িয়ে দিচ্ছে। আমরা দেখলাম যে 2011-য় যে সরকার বলেছিল বদলা নয় বদল চাই, আজকে সেই সরকার আর আজকে সেই সরকার চাকরি দিতে ব্যর্থ। আজকে সেই সরকার কর্মসংস্থান করতে ব্যর্থ হয়েছে। আজকে সেই সরকার বলছে যে দুর্গাপুজোর সময় একটা মানে কাশফুলের বালিশ তৈরি করার নিদান দিচ্ছে, চপ শিল্পের কথা নিদান দিচ্ছে, ঘুগনি মুড়ি মানে বিক্রি করার নিদান দিচ্ছে। এ রাজ্যে চাকরি দিতে পারছেন না, কিন্তু এই সমস্ত কথা বলছেন। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে বলতে চাই যে আপনি যে চপ শিল্পের কথা বলছেন না, যে আপনাকে বলছি আপনি ওই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আপনি একটা কাজ করুন, পিসি ভাইপো টেক্সটাইল নাম দিয়ে একটা চপ শিল্পের দোকান দিন। আপনি এবং আপনার ভাইপো যদি এই চপ শিল্পে এতই ইনকাম থাকে তাহলে আপনি চপের শিল্প তৈরি করুন, আপনি দোকান দিয়ে আপনি ওই পদ ছেড়ে দিন। অতএব আপনি এই রাজ্যের বেকার যুবকদেরকে এই রাজ্যের মানুষের কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছেন। তাই আজকে আমার রাজ্যের যে যুবক ছেলেরা তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কি হচ্ছে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তারা ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, তাদের সেফটি নেই, তারা আজকে মানে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসছে। ভালো করে শিখিয়েছেন যে 5 টাকার পেনের খোঁচায় কিভাবে এই বারাসাত কোর্ট আর এই 5 পোতা করাতে হয়, এটা খুব ভালোভাবে শিখিয়েছেন। তবে সাধু সাবধান, আগামী দিন যদি আপনি ভেবে থাকেন যে আবার ওই সন্ত্রাস করে আবার ভোট লুট করে আপনি এই চণ্ডীগড় পঞ্চায়েতে সন্ত্রাসী করবেন, সাবধান হয়ে যান।
কেন আপনার আপনার নেতা রফিকুর রহমান আপনাকে বাঁচাতে পারবেন না, আপনার অনুব্রত মণ্ডলকে মমতা ব্যানার্জি বাঁচাতে পারেননি, ওই আপনার হাবড়ার বালু জ্যোতিপ্রিয় মল্লিক এই তেনাকেও বাঁচাতে পারেননি। অতএব আপনি হচ্ছেন পাড়ার চালানের নেতা, আপনি বিপদে পড়লে আপনার বিধায়ক আপনার পাশে থাকবে না, এই কথা সাবিরদা বোঝাতে চাইছেন। আমি আর একটা জিনিস বলবো যে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে আমাদের আজকের এই সভা। সাবিরদা বলছিলেন যে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে, আজকে সরকারি শিক্ষা ব্যবস্থার যে হাল, আজকে আমরা স্টুডেন্টস ফান্ড আমডাঙ্গা ব্লক কমিটির পক্ষ থেকে আমডাঙ্গার সরকারি বিদ্যালয়গুলিতে সার্ভে করেছিলাম। আমরা দেখতে পেয়েছি এই সরকারি বিদ্যালয়গুলিতে একাধিক সমস্যা। এই সরকারি বিদ্যালয়গুলিতে প্রথম সমস্যা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। এই সরকারি বিদ্যালয়গুলিতে কম্পিউটার প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় না। এই সরকারি বিদ্যালয়গুলিতে নিম্নমানের মিড ডে মিল দেওয়া হয়। একাধিক সমস্যা। একটি স্কুলের কথা বলছি আপনাদেরকে, যে গজবন্ত আবুল কালাম আজাদ স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের পাঁচিল নেই, বিগত 3 বছর ধরে পাঁচিল নেই। পাঁচিল না থাকার কারণে কি হচ্ছে? পাঁচিল না থাকার কারণে যে সন্ধ্যার সময় ওই স্কুলে পাড়ার যুবক ছেলেরা সেখানে গিয়ে গেম খেলছে, গুটকা খাচ্ছে এবং চিপ ফেলছে দেওয়ালে, সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে এবং রাতের অন্ধকারে মাতালরা বাংলা মদ খেয়ে সেখানে বোতল ফেলে দিয়ে যাচ্ছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের কাজ কার্যকলাপ হয়, সেটা একটা অবাঞ্ছনীয়। আর ওই একই স্কুলে গত 3 বছর ধরে পানীয় জলের ট্যাঙ্ক অচল অবস্থায় পড়ে আছে, কিন্তু ওই এমএলএ সাহেবের বাড়ি হচ্ছে ওই স্কুলের থেকে ঢিল ছোড়া দূরত্বে। কিন্তু এই সমস্ত এমএলএ এমপিরা এই সমস্ত জিনিসগুলো দেখবেন না। তার কারণ কি জানেন? যে এই পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, হিন্দু, এই পিছড়ে বর্গের ছেলেরা যদি আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তবে এই সমস্ত এমএলএ এমপিদেরকে প্রশ্ন করবে, রাজা তোমার কাপড় কোথায়, তুমি কতটা কাজ করেছো? এমএলএ সাহেব বলছেন গত কয়েকদিন আগে একটি বক্তব্যের মাধ্যমে যে আমডাঙ্গায় 49টা ডাক্তার করে দিয়ে উনি আমডাঙ্গার যুব সমাজকে, উনি আমডাঙ্গাকে শিক্ষিত করে দিয়েছেন। শুনুন এমএলএ সাহেব, 50টা ডাক্তার করে দিলে আমডাঙ্গার যুব সমাজকে বা আমডাঙ্গার মানুষকে আপনি শিক্ষিত করে দিতে পারবেন না। এই আমডাঙ্গাকে আপনার সরকারের আমলে, আপনার তৃণমূল কংগ্রেসের আমলে এই আমডাঙ্গাকে আপনারা বোমাডাঙ্গায় পরিণত করেছেন। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই আমডাঙ্গাকে পরিবর্তনের জন্য আমডাঙ্গার ভবিষ্যৎ প্রজন্মের হাতে খাতা পেন তুলে দেওয়ার কথা বলছি। যে বলছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থার বিরাট উন্নয়ন হয়েছে, কিরকম উন্নয়ন হয়েছে একটু আমরা জেনে নেব। 2011-য় এই মমতা ব্যানার্জি সরকার, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে বলেছিল যে রাজ্যে ক্ষমতায় আসলে 10,500 শিক্ষা প্রতিষ্ঠান করে দেব। কিন্তু আজ ক্ষমতায় আসার পর 14 বছর অতিবাহিত হতে চললো, কিন্তু এই 14 বছরে 14টা স্কুল করেছে বলে আমার জানা নেই। কিন্তু এই 14 বছরে এই পশ্চিমবাংলায় ইলিগাল ভাবে 20,000 মদের দোকান করে দিয়েছে। আমার আপনার ঘরের যুব সমাজকে, আমার আপনার ঘরের ছেলেকে মাতাল বানিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। কেন? মাতাল না থাকলে তো 200 টাকা 500 টাকা দিয়ে আর বলবে না যে অমুকের বাড়িতে বোম মেরে এসো, অমুকের ছেলের মাথায় বাঁশ মারো। কেননা যদি এই যুব সমাজ যদি শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তবে 200 টাকা 500 টাকা, এক বোতল মদ, এক প্যাক বিরিয়ানিতে কারুর মাথায় বোম মারতে যাবে না। আমরা কি দেখলাম যে রাজ্যে 10,500 শিক্ষা প্রতিষ্ঠান হয়নি, কিন্তু এই রাজ্যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মুখে। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যদি হয়ে যায়, তবে কার ক্ষতি হবে? আমার আপনার ভ্যান চালক, কৃষক, আমার আপনার খেটে খাওয়া দিনমজুর মানুষের ক্ষতি হবে। কেন? আমি আপনি তো আর ওই প্রাইভেট স্কুলে আমার আপনার ছেলে মেয়েদেরকে পড়াতে পারবো না। আমার আপনার ছেলে মেয়েগুলো ওই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই পড়ে, এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়েই উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই মিলে এই সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটকরণ করতে চাইছে। কি একটা প্রকল্প এনেছে, বলছে পিপিপি মডেল, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। আদৌ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ নয়, বলছে যে
এই আপনাদের এই এখানে যে প্রাইমারি স্কুলটা আছে, এই স্কুলটা যখন বন্ধ হয়ে যাবে তখন এই স্কুলটা আদানি আম্বানিদের হাতে 200 বছর 500 বছরের জন্য লিজ দেবে। এখানে আদানি আম্বানিরা এখানে এসে স্কুল করবে। সেই স্কুলে আমার আপনার ছেলে মেয়েদেরকে পড়াতে গেলে আগামী দিন হাজার হাজার টাকা ডোনেশন দিয়ে পড়াতে হবে। বর্তমানে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার, এই দুই সরকার পুরো শিক্ষা ব্যবস্থাকে এটাকে ধ্বংস করে দিতে চাইছে, পুরো শিক্ষা ব্যবস্থা থেকে প্রাইভেটিকরণ করতে চাইছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম।